আসসালামু আলাইকুম। বিটিআই দ্য ডেইলি স্টার টেলর ওমেন সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব এগ্রিকালচার ক্যাটাগরিতে আমাদের যিনি উইনার আছেন তার সাথে। এই মানুষটি সবসময় পর্দার অন্তরালে কাজ করে গিয়েছেন, নিরলস পরিশ্রম আর কঠোর সাধনার মাধ্যমে আবিষ্কার করেছেন একটি যুগান্তকারী প্রোডাক্ট। আজকে পরিচয় করে দিচ্ছি বিটিআই দ্য ডেইলি স্টার টেলর ওমেন সিজন 2 এর এগ্রিকালচার ক্যাটাগরিতে উইনার ডক্টর প্রফেসর নাসরিন আক্তার আইভির সাথে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশন এই যে এই ক্যাটাগরিতে উইনার হওয়ার জন্য। বিটিআই দ্য ডেইলি স্টার জাস্ট টেলর ওমেন যে প্ল্যাটফর্মটা আছে, এখানে আমরা যেটা করি যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা যে নারীরা বিভিন্ন ক্যাটাগরিতে একদম নিরলস নিঃশব্দে কাজ করে যাচ্ছে, যারা আসলে কখনো পর্দার সামনে আসতে চায় না, তাদেরকে খুঁজে বের করাটাই আমাদের কাজ। এবং আমরা তাদেরকে খুঁজে বের করে এনে আমাদের যারা মানে আমজনতা আছে তাদের মাঝে পরিচয় করিয়ে দিই। আজকে আমরা আসলে আপনার কাছ থেকে শুনবো আপনি কি করছেন। আমি শুনেছি যে আপনি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন। আপনার ডিপার্টমেন্ট হচ্ছে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, তাই তো? জি জি। বাকিটা আমরা আপনার কাছ থেকে শুনবো, আপনি আসলে কি করছেন, কোথায় যেতে চাইছেন। আমার প্রথমেই শুনে নিই আপনার প্রফেশনটা, আপনি কিভাবে কি করছেন এখানে। অনেক ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর নাসরিন আক্তার আইভি। আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ে আছি। তার সাথে সাথে আমি অত্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসির পরিচালকের দায়িত্ব পালন করছি। কৃষি তো একটা বড় ক্ষেত্র দেশের এবং দেশের উন্নয়নে। কৃষিক্ষেত্রে কিন্তু সব কৃষিবিদরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমার একটু ক্ষুদ্র প্রয়াস, আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে যারা এক মুঠ ভাতকে অন্তত দিনটা যাপন করেন, তারা যেন সেই এক মুঠ ভাতের সাথে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো তার দেহে নিতে পারেন। কারণ আমরা কোয়ালিটির দিকে যাচ্ছি। আমি একটা ফল খাবো, সেই ফলের মধ্যে যেন সব পুষ্টি উপাদানগুলো থাকে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের টিম আমরা অ্যারোমেটিক রাইসের উপরে কাজ করছি, যেটা জিঙ্ক এবং আয়রন এনরিচ। এবং আমরা পেঁপের এমন সব ভ্যারাইটিগুলো বের করছি যেটা গাইনোডাইসিস টাইপ ভ্যারাইটি। আগে যেমন কৃষকরা প্রতি পিঠে 3টি করে চারা লাগাতেন, পরবর্তীতে দেখা যেত যে 3টিই পুরুষ গাছ, কোনো ফল নেই। তাহলে আমার কি হলো, আমার কৃষকের মাথায় উদ্যোগটাই নষ্ট হলো এবং কৃষক তো এখানে ক্ষতিগ্রস্ত হলো। তা আমার কাজ কি? কৃষককে ক্ষতির হাত থেকে বাঁচানো। সেজন্য লাভের মুখ দেখে, আর কৃষক যদি লাভের মুখ দেখে, আমি আর আপনিও ভালো থাকবো, আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, আমরা বিশ্বের ইকোনমিক্সে আমরা অবদান রাখতে পারবো। এই জন্য আমরা গবেষণার মাধ্যমে এমন পেঁপের জাত আবিষ্কার করেছি যেটা প্রতি পিঠে একটা চারা লাগালেই হবে এবং সেটাই ফলবান গাছ হবে। মানে প্রতি গাছেই ফল ধরবে, পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা নাই না, সেখানে প্রতি গাছেই ফল ধরবে। আমাদের পপুলেশনটা এমন যে প্রতি গাছেই আমরা ফল পাবো। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই গবেষণা কাজগুলো চলছে। শুধু যে পেঁপে আর ধানেই আমরা কাজ করছি। এই গবেষণাটা কি আপু, এটা সম্পর্কে আরেকটু ডিটেল জানি। এই গবেষণাটা কি মানে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে? এটা তো গবেষণার ফসল, এটা কি এখন বাণিজ্যিকভাবে আপনারা মানে শুরু করেছেন চাষাবাদ? জি, আমরা তো আর বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারি না। আমাদের উদ্দেশ্যটা হলো আবিষ্কারটা করে দেওয়া। তবে আমরা যে বিও পাপায়া 1 যেটা আমাদের, সেটা টপলেডি নামে এখন বাজারে চলছে। সুপ্রিম সিড কোম্পানি সেটার বীজ উৎপাদন করতেছে। কারণ পেঁপেটা ব্রিডিংটা যেমন একটু অন্যরকম, বীজ উৎপাদনের কৌশলটাও একটু ভিন্ন। তো আমরা সুপ্রিম সিডের মাধ্যমে আমাদের এই পেঁপেটাকে বাজারজাত করছে এবং বাকি আরও যে 3টা পেঁপের জাত আছে সেটারও তারা বীজ উৎপাদনের শেষ পর্যায়ে চলে এসেছে। এবং আমরা খুবই জনপ্রিয়ভাবে সেই টপলেডি নামে এটা বাজারে খুবই বিক্রি হচ্ছে বীজ। জানেন তো যে পেঁপের বীজ বিদেশ থেকে অনেক দামে কিনে আনতে হয়, আর আমি দেশীয় প্রোডাক্ট দিয়ে আমার দেশের কৃষকরা উৎপাদন করে যাতে কম খরচে বীজটা নিতে পারে এবং ভালো ফলন পায়। সেটা আসলে যেটা হবে যে কৃষক লাভবান হবেন, কারণ হচ্ছে উনি কম খরচে এটা উৎপাদন করতে পারছেন। আমরাও লাভবান হব, কারণ এটা বাজারে যখন আসবে তখন এটা আবার আমরা কম খরচেই কিনতে পারবো। জি, তার সাথে সাথে আমরা এই যে ধানের
যে জাতগুলোর কথা ধানের বলছি। যে জাতটা ম্যাম আপনি বললেন যে জিঙ্ক এনরিচড অ্যারোমেটিক রাইস, আমরা অ্যারোমেটিক রাইস যেটা শুনেছি এটা বাজারে উচ্চ মূল্য সমৃদ্ধ, আমরা যারা সবাই আসলে এটা কিনতে পারবে না এরকম একটা জিনিস। এই যে আপনি জিঙ্ক এনরিচড বলছেন, এইটা কি আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে? আমরা সবসময় চিন্তা করি আমার দেশীয় জিনিস দিয়েই আমি এমন জাত তৈরি করব যাতে আমার বাড়তি খরচটা না হয়। আমরা কিন্তু 100 জার্মপ্লাজম কালেক্ট করেছি, বান্দরবন থেকে আরম্ভ করে দেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যে আমি যাইনি সেখানে, আমাদের টিম সেখানে যায়নি। আর এই কাজগুলোতে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন আমার শিক্ষাগুরু যিনি ছিলেন মরহুম প্রফেসর ডক্টর এম এ খালেক মিয়া। উনি আমাদেরকে স্বপ্নের বীজটা আমাদের মাঝে বপন করে দিয়ে গেছেন। এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। আমরা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমরা অ্যারোমেটিক রাইসের জার্মপ্লাজম কালেক্ট করিনি। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে অতীতে বলতো যে বাচ্চার পেট খারাপ হয়েছে তো অমুক চালের জাউ এনে রান্না করে খাও, তখন কি মানুষ জানতো সেটা জিন ইংরেজ ছিল? আমরা সেই জাতগুলো লোকাল যারা খুবই লোয়ার ইল দেয় সেগুলোকে আমরা কালেক্ট করে নিয়ে আসছি। ফাইন রাইস, যাতে আমরা বিশ্বের দরবারে আমাদের ধানটাকে উঁচু করে ধরতে পারি, পুষ্টি সম্পন্ন, আবার হচ্ছে ওখানে ফাইন রাইস। তো আমরা সেগুলো পরীক্ষা করে দেখেছি যে কীরকম পুষ্টি উপাদান ওখানে আছে, সেটাতে ফাইন রাইসটা কী পরিমাণে আছে, কতটুকু মোটা, কতটুকু চিকন, কতটুকু লম্বা, কতটুকু সুগন্ধ দেয়, সবগুলো পরীক্ষা নিরীক্ষার পরে আমরা কিন্তু হাইব্রিডাইজেশন প্রোগ্রামে যাই। যাওয়ার পর আমরা কয়েক বছর সেটা ট্রায়াল দিয়ে দেখি এবং কৃষকের মাঠে আমরা ট্রায়াল দিই। তারপরে সিড সার্টিফিকেশন এজেন্সির মাধ্যমে আমরা বাংলাদেশের 10টা অঞ্চলে এটাকে ট্রায়াল দিই। দেওয়ার পর আমরা ন্যাশনাল সিড বোর্ডের টেকনিক্যাল কমিটিতে অ্যাপ্লাই করি। করার পর ওনারা যাচাই বাছাই করে সেটা সুপারিশ করে ন্যাশনাল সিড বোর্ডে, সিড বোর্ড আবার যাচাই বাছাই করে সেটাকে তখন ছাড়করণ করেন। যেহেতু আমরা দেশীয় ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেছি, হ্যাঁ, অনেক লম্বা একটা প্রসেসের পরে আমরা একটা প্রোডাক্টের বুক দেখি। আর যেহেতু আমরা দেশীয় সব ম্যাটেরিয়াল ইউজ করেছি সেখানে এবং আমাদের হাতেই তৈরি, তো কৃষকরা তো খুবই অল্প দামে এই বীজটা কিনতে পারবে। এবং এটা কি বাণিজ্যিকরণ শুরু হয়েছে? জি, এটা চেষ্টা চলছে আর কি। যে যেমন দেখেন আপনি পাকিস্তানের যে জেসমিন চাল কত দামে শপিং মলগুলোতে কিনতে হয়, তার 3/1 ভাগ দামেও আমাদের এটা কিনতে হবে না ইনশাল্লাহ, যখন আমরা এটা বাণিজ্যিকভাবে আমরা মার্কেটে দিতে পারবো। সে ব্যাপারে বিভিন্ন সিড কোম্পানিগুলো আগে আসতে হবে। ওটা তো আমরা তো জাত দেওয়া এবং তাদেরকে বীজ দেওয়া পর্যন্তই আমরা সীমিত থাকি, বাকি কাজগুলো বিভিন্ন সিড কোম্পানির মাধ্যমে আমরা অবশ্যই আসবে। কারণ আসলে বাংলাদেশের যারা কাজ করছেন, যে কোনো কোম্পানি হোক না কেন, সেটা সিডি হোক আর সেটা ফার্মাসিউটিক্যালসই হোক বা গার্মেন্টই হোক, সবাই তো আসলে আগেই চাইবে যে দেশের উন্নতি হোক, রাইট? সো এই যে সিডটা আপনি বললেন, যেটা হচ্ছে যে এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন হয় তাহলে 3/1 ভাগ প্রাইসে সাধারণ মানুষ ওটা কিনতে পারবে, তাহলে কেন ওনারা আগেই আসবেন না, তাই না? ওনারা অবশ্যই ওনারা এগিয়ে এসেছেন এবং ওনারাও চেষ্টা করছেন এটা মার্কেটে। এটা কবে নাগাদ আমরা মানে এটার সুফলটা পাবো আপনাদের এই কঠোর পরিশ্রমের? খুব বেশি দিন না, আমার মনে খুবই অল্প সময়ে আমরা সুফলটা পাবো। পেঁপেরটা যেমন আমরা পেয়েছি, আমরা ধানেরটাও সেভাবে সুফল পাবো ইনশাআল্লাহ। তো আপনি আমরা আসলে আপনার একদম কর্মজীবন নিয়ে শুরু করলাম, তো আপনি নেক্সট আসলে কোনটার মধ্যে রিসার্চে যাচ্ছেন? এটা তো মোটামুটি একটা এন পর্যায়ে আছে, তারপরে রিসার্চটা কি নিয়ে? আসলে আমার কর্মজীবন তো শুরু হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ভুট্টার হাইব্রিড জাত তৈরিকরণ প্রোগ্রামের মাধ্যমে। আমি ওখানেও প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টে ছিলাম। ভুট্টার প্রথম বাংলাদেশে হাইব্রিডগুলো যে হয়েছে সেখানে আমি সক্রিয়ভাবে কাজ করেছি। তারপরে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসি। তো আসার পরে আমার শুধু তো আমার গবেষণা না, এখানে শিক্ষকতাটাও একটা ব্যাপার, কারণ আমাদের এখানে কোর্স ক্রেডিট সিস্টেম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখন আমরা 1 নম্বরে আছি মাশাআল্লাহ। তো বিশেষ করে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে তো আমাদেরকে যেমন গবেষণাটাও চালাইতে হয়, তার সাথে সাথে আমাদের এডুকেশনটাও, আমাদের যেহেতু কোর্স ক্রেডিট সিস্টেম, আমাদের অনেকগুলো কোর্সেই আমাদেরকে শিক্ষকতা পেশায় আমরা অবদান রাখি। এবং আপনি তো জানেন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং অবশ্যই একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট। সেই সাবজেক্টগুলোতে যখন শিক্ষাদানের জন্য আপনি যাবেন, আপনাকে সবসময় আপডেট থাকতে হবে, আপনাকে সবসময় এমনভাবে তৈরি থাকতে হবে যেন আপনি বেস্ট কিছু আপনি স্টুডেন্টদেরকে দিতে পারেন। তার সাথে সাথে
যে ব্রিডিংয়ের যে কলা কৌশল সেটা আমরা মাঠে আমাদের এমএস পিএইচডি স্টুডেন্টরা প্র্যাকটিক্যালি ওনারা শিখিয়ে থাকেন, এবং অবশ্যই এমএস এবং পিএইচডিতে একটা থিসিস জমা দিতে হয়। তো আপনি যদি মাঠে কাজ না করেন তাহলে আপনার থিসিসটা কিভাবে দিবেন, আপনি যদি ল্যাবে কাজ না করেন তাহলে কিভাবে দিবেন। আমরা যেমন মাঠের এবং ল্যাবের সমন্বয়ে কিন্তু আমরা কাজগুলো শেষ করি। তো এখানে শিক্ষকতা পেশা যেমন জড়িত, তার সাথে সাথে গবেষণাটাও জড়িত। তো এই যে ম্যাম আপনি শিক্ষা এবং গবেষণার কথা বললেন, বাট আমরা প্রায়শই পত্রিকায় বা বিভিন্ন নিউজে শুনছি বা দেখছি একটু হতাশাব্যঞ্জক যে আমাদের দেশে আসলে সেরকমভাবে গবেষণা হয় না, গবেষণার জন্য আমাদের এখানে ততটুকু আসলে সুযোগ সুবিধা নাই। এই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির কথা কি বলবেন আপনি? আমার বিশ্ববিদ্যালয় তো গবেষণায় অনেক এগিয়ে। আমরা এ পর্যন্ত 90টার মতো বিভিন্ন ফসলের জাত আমরা রিলিজ করেছি, এবং বিভিন্ন টেকনোলজিও আমাদের দেয়া আছে। আমাদের এখানে সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, যার যতটুকু আছে ঠিক ততটুকু দিয়ে। তবে ল্যাবের ক্ষেত্রে বলবো যে আরও হয়তো উন্নত ল্যাব আমাদের সেটআপে আসবে। বিভিন্ন প্রজেক্ট পাচ্ছেন শিক্ষকরা, সেই প্রজেক্টের মাধ্যমে গবেষণা কাজগুলো ত্বরান্বিত করছেন। তো আমরা তো হতাশাব্যঞ্জক না, আমরা অনেক আশার আলো দেখছি যে আমরা উত্তর এগিয়ে যাব, বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ম্যাম এবার একটু পিছনে তাকাই। এই যে আজকের একজন সফল শিক্ষক এবং গবেষণাবিদ, এই যে আজকের ডক্টর আইভি, শুরুটা কিভাবে হয়েছিল ম্যাম? মানে ছোটবেলার পড়াশোনা বা তারপরে ইউনিভার্সিটি, মানে এই যে প্রতিটা ধাপ কিভাবে পেরোলেন? ছোটবেলার কথাটা আপনি মনে করাই দিলেন। ছোটবেলার কথা মনে করলে একটু তো আবেগতাড়িত হয়েই যাই। অবশ্যই। ছোটবেলাটা সবার অনেক সুন্দর কাটে। শৈশবটা ছিল যৌথ পরিবারে থাকলে যতটা আনন্দে থাকা যায় সেভাবেই আমরা ছিলাম। আমার দাদি ছিলেন, আমার নানা নানু ছিলেন, খালা মামা চাচারা ছিলেন, ভাই বোনরা ছিলেন। আমার আম্মা ছিলেন স্কুল শিক্ষিকা, আমার আব্বা ছিলেন অ্যাডভোকেট। তো আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। তো ছোটোবেলা থেকেই ওনারা চাইতেন যে আমি বিভিন্ন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি, যেটা অনেক সময় শাই ফিল করতাম, যে যেমন খুশি তেমন সাজো, সবাই হাসবে আমাকে নিয়ে। কিন্তু আমার মায়ের কথা ছিল, না, তুমি যতটুকু পারো ততটুকুই দিতে চেষ্টা করো, তোমাকে উপস্থিত বক্তৃতায় থাকতে হবে, তোমাকে শুধু পড়াশোনা করলেই হবে না। একটা কথা আমার মা বলতেন আর কি, যে পড়াশোনাটা হচ্ছে তোমার 1, আর বাকি আদার্স কারিকুলাম 0 0 0। তার মানে তুমি 1000 নাম্বার পাচ্ছ, তো 1 নাম্বারটা তোমাকে আগে ঠিক রাখতে হবে, এবং বাকি অ্যাক্টিভিটিসও তোমাকে, তাহলে তোমাকে গ্লোরিয়াস, তুমি আর দ্যুতি ছড়াতে পারবা। এই বিষটা কিন্তু আমার মা ছোটোবেলায় আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। তাতে হয়েছে কি, পরীক্ষাগুলোতে আমি প্রথম থাকতাম, এবং বাকি অ্যাক্টিভিটিসগুলোও তো আমি মনের ভিতরে আমার এটাই থাকতো যে আমাকেই সেরা হতে হবে, আমি সেরা থাকতে চাই। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার ভিতরে এই জিনিসটাই কাজ করেছে, আমি সেরা থাকতে চাই। সেরা থাকতে হলে কী করতে হবে? অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। আমাদের তো ছোটোবেলায় বাবা মা সহ ছিলাম, ওনারা উদ্যোগী হয়েছিলেন। পরবর্তী যেমন প্রাইমারি বৃত্তি বলেন, জুনিয়র বৃত্তি, এসএসসি এসিতে বৃত্তি, অনার্সে বৃত্তি, মাস্টার্স এবং পিএইচডিতে বৃত্তি নিয়েই কিন্তু আমি পড়াশোনাটা করেছি, যেটা আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। তাছাড়া ওই যে বললেন যে কৃষির ক্ষেত্রে আসা, ওরকম চিন্তাভাবনা আসলে আগে থেকে তো বুঝি না। আর আমাদের সময় মেয়েরা কি অত কৃষি নিয়ে চিন্তাভাবনা করতো না, সবাই ভাবতো কৃষি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বাধা। আমার বাবা মা এবং আমাদের পরিবার এমন ছিল যে আমরা ধরেন এসএসসি লেভেলটা আমি কুমিল্লার চান্দিনাতে কাটিয়েছি, আমার জন্মস্থানে। তারপরে কিন্তু ওনারা আমাদেরকে বাইরে পাঠালেন, যে কুমিল্লা ওমেন্স কলেজ ভালো কলেজ, ওখানে আমরা আমাদের এইচএসসিটা শেষ করেছি। আমরা 3 বোনই ওখানে শেষ করেছি, যদিও আমার ভাই রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে শেষ করেছে। তার মানে পরিবার থেকে এই যে ধাক্কা, যে না এখানেই থাকলে তুমি সাইন করতে পারবে না, তোমাকে আর একটু স্টাডিতে যেতে হবে, শুরু থেকে আসলে ওই উৎসাহটা ছিল এবং সাথে সহায়তাটাও পেয়েছেন। হ্যাঁ, যেন একজন স্কুল শিক্ষিকা মার আর আমার বাবা মিলিয়ে তো আমাদের 4 ভাই বোনকে এমনও কি আমার এখনও ডিকশনারিগুলো আমার ছেলেরা পড়ে, আমরা একই বই 4 ভাই বোনে পড়েছি, একই জ্যামিতি বক্স আমরা ব্যবহার করেছি, যেটা এখন চিন্তাই করা যায় না। যৌথ ফ্যামিলিতে এই জিনিসটা ছিল, এখনও সে ডিকশনারি আছে, আমার বাচ্চারা পড়ে সেটা এবং দেখে যে আসলে দেখো তোমাদের সময়, আর আমরা তো এই ডিকশনারি খুঁজে খুঁজে পড়াশোনা করেছি। তারপরে ধরেন হয়তো মেডিকেলে ভর্তির ইচ্ছা ছিল,
কিন্তু আমরা হয়তো ভর্তি হতে সুযোগ পাই নাই হয়তো, কিন্তু তারপরেই এগ্রিকালচারে যখন ভর্তি হয়, আমার দাদি তো মেয়ে মানুষ, এগ্রিকালচারে ভর্তি করাবি তো বিয়ে শাদি তো দেওয়া যাবে না। কিন্তু আমার বাবা মা তো একটু সাংস্কৃতিক মনা ছিলেন, ওনারা বলছেন যে না, ভালো রেজাল্ট যদি করো সব ক্ষেত্রেই ভালো। তো ইনশাল্লাহ আমি এগ্রিকালচারে ভর্তি হলাম। আমাদের সময় 4 জন মেয়ে ছিলাম আমরা, তার মধ্যে আমি একজন। তো আমি তো বলি যে এটা আমার সৌভাগ্যই ছিল। কৃষিকে শুধু এখন খেতে চিন্তা করলে হবে না তো, না, বিশ্বের দরবারে কৃষি কিন্তু খুবই উন্মুক্ত। অনেক বিষয় কিন্তু আপনি যদি একটা বেসিক ডিগ্রি কৃষির উপরে থাকে, আপনি উচ্চশিক্ষার জন্য বিশ্বের অনেক সাবজেক্টে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। যেমন মলিকুলার জেনেটিক্স থেকে শুরু করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, আপনি কোথায় না, আপনি এনভায়রনমেন্টাল সায়েন্সে যেতে পারবেন, আপনি এগ্রিকালচার প্রসেসিংয়ের জন্য যেতে পারবেন। সব দিকেই কিন্তু হায়ার স্টাডির জন্য খোলা থাকে। আর আমার ওই যে অনার্সের দিনগুলো, সেগুলো ছিল আমার স্বর্ণালী দিন। আমার বন্ধুবান্ধব, আমার শিক্ষকরা সবাই চাইতেন আমি ভালোটা করি। আর সেই সাথে সাথে আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে গেলাম। আমি টিভি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, আমাদের সময় সে প্রথম কিষাণ থিয়েটারে নাটক হয় করম আলীর দূরবীন, সে নাটকে আমি একমাত্র মেয়ে যে অভিনয় করেছি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো। তারপরে অনেক সাহসিকতার পরিচয় দিতে হয়েছে আর কি, যে ফ্যামিলি তো আর চায় না যে হ্যাঁ একটা মেয়ে এরকমভাবে নাটক করবে। তো আমরা তো বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করেছি, মহিলা সমিতি থেকে আরম্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ সহ কৃষি সেক্টরে যত জায়গা ছিল সেখানেই কিন্তু সেই নাটকটাতে অভিনয় করেছি। আপনাকে একটা কথা বলি, আমার কিন্তু ফার্স্ট ইয়ারে যখন থাকি তখন আমার বিয়ে। ও আচ্ছা, টু আর্লি। টু আর্লি। তো এখনকার দিনে যেটা চিন্তাই করা যায় না, আমি ফার্স্ট ইয়ারে আমার বিয়ে, থার্ড ইয়ারে যে আমার প্রথম সন্তান। আমি তো একজন ইমেচুর মা, সব দিক সামলানো আমার পক্ষে তো খুবই ইম্পসিবল ছিল যদি আমার স্বামী খুব সাপোর্টিভ না হতেন, আমার বাবা মা যদি সাপোর্টিভ না হতেন। ওনারা অনেক বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন যে আমার পড়াশোনাটা যেন আমি চালিয়ে যাই। তো সেই মেচুর মা, ছোট একটা বাচ্চা, তার সাথে আমি অনার্স ফাইনালে আমার বিশ্ববিদ্যালয়ে আমি ফার্স্ট হলাম। তো সেটা তো একটা যুদ্ধর মতো, পরিবারের সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। আর যখন আমি মাস্টার্স শেষ করি, শেষের দিকে আমার ছোট ছেলে। এই যে আপনি আজকের ডক্টর নাসরিন আক্তার আইভী, এই ডক্টর নাসরিন আক্তার আইভীর পেছনের যে স্ট্রাগলগুলা বা চ্যালেঞ্জগুলা, এগুলা কি কি আপনি ফেস করছেন এবং আপনি ওভারকাম করেছেন কিভাবে? যাক, আপনি মনে করিয়ে দিচ্ছেন আর কি, যে সব সুখের স্মৃতি থাকে, কষ্টেরও অনেক স্মৃতি থাকে। আর প্রতিটা মহিলার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। আপনি সমাজ, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্বামী, আত্মীয় স্বজন সবাইকে সামলিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হচ্ছে। তো চলাটা এত মসৃণ না। আমি সবসময় বলি যুদ্ধ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে, এটাই আমার জয়। দেখেন, আমি তো বলছি যে আমি ফার্স্ট ইয়ারে থাকতে আমার বিয়ে হয়েছে, থার্ড ইয়ারে থাকতে আমার প্রথম সন্তান। তখন তো আমি একটা ইমেচুর মা। সে মাকে একটা ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করে অনার্স পাস করে আসা, ওটা তো এত সহজ ছিল না, চ্যালেঞ্জিংই ছিল। তারপরে আসেন যে মাস্টার্স করব আমি, তাও আমি বেস্ট সাবজেক্টে মাস্টার্স করতে চাই। আমি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং তখন শুনলেই সবাই ভাবতো, কিন্তু আমি ভেবেছি যে না, আমাকে এই সাবজেক্টেই পড়তে হবে। অনেকে বুঝতো না, না, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং একটু ভয়ই পেত, যে যেহেতু অনেক ধরনের টার্ম থাকে ওখানে। তো আমি বলছি যে না, আমি এটাতেই ভর্তি হবো। তো আমি যেদিন ভর্তি হই তখন তো আমার ছোট বাচ্চা আমার সাথে। তো আমার ডিপার্টমেন্ট একজন স্যার, মোহাম্মদ আলী স্যার, উনি এখন কানাডাতে আছেন। স্যার বলছিল যে এই মেয়ে, তুমি কি বুঝে শুনে এই সাবজেক্টে ভর্তি হয়েছো? কেন স্যার? বলি কি, তুমি কীভাবে এখানে চালাবা? তোমার তো ছোট বাচ্চা আছে, তুমি তো এখানে কিছুতেই তুমি এটা এত কাজ, মাঠের কাজ সব কিছু মিলিয়ে। তখন আমার ভিতরে একটা জেদ চাপলো আর কি, যে আমিও এখানেও আমি সেরাটা দিতে চাই। সেই আমার যুদ্ধ শুরু। রান্না করছি তো পড়ছি, বাচ্চা ঘুম পাড়াচ্ছি তো পড়ছি, এই জিনিসগুলো সব মাকেই ফেস করতে হয়। তো ভর্তির কিছুদিন পরেই আমার গবেষণা প্রতিষ্ঠানে চাকরি হয়ে গেল। আমি বলেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আমি প্রথম জয়েন করি। তো আরেকটা কথা বলি আর কি, যেটা বলা হয় না, 15তম বিসিএসও একই সাথে আমার হলো। আচ্ছা। তো কিন্তু আমার হাজব্যান্ড চাচ্ছিলেন না যে ট্রান্সফারেবল জব, তুমি বিভিন্ন জায়গায় থাকবা, ছোট বাচ্চা, আমি ব্যাংকে চাকরি করি, অসুবিধা হবে, তুমি গবেষণা প্রতিষ্ঠানেই থাকো। তো আমার গবেষণা প্রতিষ্ঠানেই আমার জয়েন করা হলো।
তো ছোট বাচ্চা নিয়ে একটা গল্প না বললেই নয় যে আমি তো আপনারা দেখেছেন ভুট্টা ক্ষেত, গাছগুলো কত বড় বড়। এখন আমার বাসায় কোনো সহকর্মী নেই, তো তাই বলি কি আমি কাজে ফাঁকি দিতে পারবো? আমাকে তো অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আমার ডাটাটা নিতে হবে মাঠে। তো আমি ছোট বাচ্চা নিয়ে ওই ভুট্টা ক্ষেতের আইলের মধ্যে ওকে দাঁড় করাতাম, পিছন থেকে আমি মাঝখানে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে আমি চিৎকার করে ডাকতাম ওকে, আর আর ও ওখান থেকে আমাকে ডাকতো, সাড়া দিত যে মা তুমি কোথায়? তো আমি বলতাম যে বাবা এই যে আমি আছি এখানে, এই যে আসছি এখনই। ও মাকে দেখতে পেত না, দেখা যেত না, কারণ ভুট্টা গাছগুলো তো অনেক বড় বড় ছিল। তো সেটা একটা কাহিনী আর কি, যে এইভাবেই কিন্তু আসলে ওভারকাম করে আসা এই চ্যালেঞ্জগুলো সংসার এবং বাচ্চা নিয়ে। তাছাড়া কর্মক্ষেত্রে সহকর্মীরা যদি আপনার প্রতি সহমর্মিতা না দেখায়, তাহলে ওই জিনিসটা উতরানোটা অনেক কঠিন কাজ। আমি বাইরে স্কলারশিপ পেলাম, তো আমার হাজব্যান্ড বলছে যে তোমার 2টা বাচ্চা ছোট ছোট, ওটাতে তুমি পারবা না করতে। তো তাও আমার অনেক জেদ ছিল যে না আমি পারবো ইনশাল্লাহ, দেশেই তো এত কষ্ট করি, তাহলে বাইরে যেও করব। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, পরে নিজের সিদ্ধান্তটা পরিবর্তন করে আমি কিন্তু প্রথমবারের মতো দেশে যে প্রধানমন্ত্রী তহবিল থেকে শিক্ষা ও গবেষণার বৃত্তি দিয়েছিলেন তার একজন অংশীদার আমি একমাত্র মেয়ে যেই বৃত্তির প্রতিযোগিতায় যে আমি সেই বৃত্তিটা অর্জন করার পর আমি পিএইচডি প্রোগ্রামটা শুরু করতে পারি, এবং এগুলো আমার পথটাকে আরও সুগম করে দিয়েছে। তার সাথে সাথে বলি, সে পিএইচডি প্রোগ্রামে তো মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা, তো 3 জন একসাথেই পড়তে বসতাম, আমার 2 ছেলে আর আমি। এমন সময় আমার যখন পিএইচডি শেষ, আর আমি যখন ওদেরকে বলতাম এই পড়তে বসো, তখন সন্ধ্যায় 2 ছেলে 2 পাশে আর আমি মাঝখানে। এই দিনগুলো গিয়েছে আর কি আমাদের, এরকম করেই আমাদেরকে সব কিছু আসলে ম্যানেজ করতে হয়। তো 2 ছেলে 2 পাশে, তো দেখলো যে মার তো পিএইচডি শেষ, মা তো পড়ে না। আমি যখন ওদেরকে বলতাম যে এই পড়তে বসো, এখনই পড়তে বসতে হবে, যেমন আমরা সন্ধ্যার সাথে সাথে পড়তে বসাতাম বাচ্চাদেরকে, বলতে যে নিজে তো পড়ে না, খালি আমাদেরকে পড়তে বলে। তারপর ওরা দেখছে, জন্মের পর দেখছে যে মা পড়াশোনা নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, এটা ওরা মেনেই নিয়েছে। আমি তো কখনো বলা হয় না। তো আজকের আপনাদের এই অনুষ্ঠানটা আমাকে সুযোগ করে দিয়েছে আমার বাচ্চাদের এবং আমার হাজব্যান্ডকে এটা বলা যে আমি খুবই দুঃখিত যে তোমাদেরকে আমি আসলে আরও সময় দিতে পারতাম, কিন্তু দেশ সমাজও তো আমার কাছে কিছু চায়, দেশ ও সমাজকে দেওয়ারও তো আমার অনেক কিছু আছে। এই যে আমার এত এত ছাত্রছাত্রী চারিদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, এটাও তো আমার একটা গর্বের বিষয়। অনেক এমএস পিএইচডি ছাত্রছাত্রীকে কিন্তু আমি সুপারভাইজ করেছি, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো অবস্থানে আছে, এটাও তো জীবনের একটা পাওয়া। তো সেটার পিছনে কিন্তু অনেক কষ্টই করতে হয়। তারপরে আমি যখন শিক্ষকতা পেশায় আসলাম, আমাকে তো সেভাবে তৈরি হতে হয়েছে, কারণ আমার শিক্ষাগুরু প্রফেসর ডক্টর এম এ খালেক মিয়া, যিনি আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়েছেন, ওনার সাথে আমি একই ডিপার্টমেন্টে জয়েন করেছি। তো আমাকে যদি বেস্টটা না দিই, তাহলে তো ওনার কথা চিন্তা করে আমি তখন খুব চেষ্টা করতাম। কারণ আরেকটা কথাও আমার মা বলতেন যে তুমি যখন কোনো বিপদে বা কোনো ফ্রাস্ট্রেশনে থাকো, চোখ বন্ধ করে তোমার প্রিয় শিক্ষকের কথা মনে করবা, দেখবে যে সব কিছু থেকে ওভারকাম। তা আমি কিন্তু এই জিনিসটা এখন করি, যদিও ওনার কোনো কিছুই আমি ধরতে পারি নাই, তাও চেষ্টা করি আর কি সেই অনুপাতে কাজ করতে। আমার ভিতরে এই জিনিসটা থাকতো, স্যার মাঠে যাওয়ার আগে আমি যাবো, স্যারকে যেন সবাই বলে যেন আপনার ছাত্রী খুব ভালো ক্লাস নিচ্ছেন। এটাই আমার গর্বের স্থান ছিল, সেটার জন্যই আমি অনেক চেষ্টা করেছি, অনেক স্ট্রাগল করেছি। দেখেন অনেক জায়গায় বলে কৃষিক্ষেত্রে বা শিক্ষকতা হিসেবে বা গবেষক হিসেবে মেয়েদেরকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, এই প্রশ্নটা কিন্তু অনেক আসে, কিন্তু না ওরা তো এটা পারবে না ওইটা পারবে না, কিন্তু আসলে পারতে হয়। আপনি যদি ভাবেন যে আমি এই প্রতিযোগিতায় জয়ী হব, এই যুদ্ধটাকে আমি জয় করব, আপনাকে কিন্তু এই স্ট্রাগলগুলো মেনেই কিন্তু এগিয়ে যেতে হবে। আমি স্ট্রাগলের কথা ভয়ে বা ফেসিলিটি নেওয়ার ভয়ে আমি পিছিয়ে থাকলাম, আমি আননেসেসারি ফেসিলিটি নিতে চাইলাম, কিন্তু আমি কাজ করলাম না, তাহলে তো হবে না। সেটাই কিন্তু আমাদের নারীরা কিন্তু আসলে অনেক অনেস্টলি কাজ করে, এবং যদি চেষ্টা করে সব কিছুই করতে পারে। তো এই সমাজে আমাদেরকে কিন্তু ওই যুদ্ধটা মেনে নিয়ে কিন্তু আগাতে হবে, না হলে কিন্তু কষ্টের দিনগুলো যেমন থাকবে,
সাফল্যের দিকগুলোও কিন্তু সামনে এসে দাঁড়ানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। থ্যাংক ইউ ম্যাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আপনি শুনতে চাইবো যে এই যে আপনি বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2-তে পার্টিসিপেট করলেন এবং এটার উইনার হলেন, তো এইটার জন্য এই যে এই প্ল্যাটফর্মটাকে সম্পর্কে আমি আপনার কাছে কিছু শুনতে চাই যে এই উদ্যোগটা আপনার কেমন লেগেছে? মানে আমি তো খুবই অভিভূত যে মহিলারা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু যুদ্ধক্ষেত্র পার হয়ে আসে। আমি সবগুলো কথা কিন্তু বলি নাই, কিন্তু পিছনে কিন্তু অনেক অনেক গল্প থেকে যায়। প্রতিটা মহিলারই কিন্তু এই গল্পগুলো থাকে। না হয় সমাজের উঁচু স্তরে যতজনকে দেখেন তাদের পিছনে কিন্তু একটা যুদ্ধের গল্প থাকে। সেই মহিলাদেরকে আপনারা এই যে সুযোগটুকু দিয়েছেন, যেমন আমি এই কথাগুলো কোনোদিন বলতে পারি নাই। আমি আমাদের সন্তানদেরকে বলতে পারি নাই যে তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি কাজের ক্ষেত্রে ফাঁকি দিতে পারি নাই, সেজন্য তোমাদেরকে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা আমি দিতে পারি নাই। কিন্তু সমাজের জন্য তো কিছু করা দরকার, করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স সেলটা চালাই, দেখেন আমরা র্যাঙ্কিংয়ে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় 1 নম্বরে যাচ্ছে। আজকে পরপর কয়েক বছর আমরা 1 নম্বরে থাকছি, তো সেখানেও তো অবদান রাখছি। সবাইকে গুছিয়ে চলছি, পরিস্থিতি মোকাবেলা করছি। তার সাথে সাথে বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেনের যে অ্যাওয়ার্ডটার জন্য আপনারা আমাকে মনোনীত করেছেন, জীবনের অনেক ক্ষেত্রে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু জীবনের এই প্রান্তে এসে এরকম একটা সমমাননা, সেটা আমার জন্য শ্রেষ্ঠ পাওয়া। এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন এই অ্যাওয়ার্ডের জন্য, যারা অক্লান্ত আপনারা পরিশ্রম করছেন এবং আমাদের মতো সমাজের এই মহিলাদেরকে এই যে সামনে এনে উপস্থাপন করছেন, সেটার চাইতে জীবনে আর কি চাওয়ার থাকতে পারে বলেন? অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর ওয়েলকাম। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই যে আমাদের যারা মেয়েরা আছেন আপনার মতে, যারা এই যে যুদ্ধ করে আসলে সামনে এগিয়ে আসছেন বা সমাজে বিভিন্নভাবে অবদান রাখছেন, কিন্তু তাদের উপর হয়তো বা লাইমলাইটটা নাই বা তারা আসলে এগিয়ে আসছেন না, নিজেদেরকে প্রকাশ করছেন না, ওই মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে তারা যেন এগিয়ে আসে, তারা যেন এই প্ল্যাটফর্মটাতে আসলে অ্যাটেন্ড করে, পার্টিসিপেট করে, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে এই নারীদেরকে সবার সামনে তুলে ধরার জন্য, এবং তারা যাতে আবার এই যে আজকে আপনি কিন্তু অন্য আরও 10 জন মেয়ের জন্য আপনি একটা মানে পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। এই মেয়েদের উদ্দেশ্যে কিছু বলেন। খুব ভালো কথা বলেছেন আপনি। দেখেন, আমরা যখন ভর্তি হয়েছিলাম মাত্র 4 জন মেয়ে ছিলাম কৃষিতে, আর এখন 60% মেয়ে কিন্তু কৃষি বিজ্ঞানে কিন্তু পড়াশোনা করছে, 60-40। তার মানে মানুষের ভিশন, মিশন, অবজেক্টিভ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মেয়েরা আসছে তাদের কিন্তু নিজের যোগ্যতায় কিন্তু এগিয়ে যেতে হবে। বলি সমতায়ন কেন? আমরা সমতায়ন সমানের চাইতে বেশি, উই আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট। সেই জন্য তো এসব ক্ষেত্রে মেয়েরা এত এগিয়ে আসছে। তাদেরকে নিজের যোগ্যতা অত্যন্ত দক্ষতার সহিত প্রমাণ করতে হবে। অনেক মেয়ে আছেন, আশা করি আপনারা অনেক প্রতিযোগিতার মাধ্যমে পরবর্তীতে আপনাদের সিলেক্ট করতে হবে যে এগ্রিকালচার ক্যাটাগরিতে কাকে আমি স্টেলার ওমেন বলবো। সেই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা আছি। তবে সেজন্য নিজেকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। মাঝপথে হাল ছাড়লে হবে না, ধরে রাখতে হবে একদিন না একদিন এই যে বিটিআই ডেইলি স্টারের মতো অনেকেই কিন্তু স্টেলার ওমেনদেরকে খুঁজে বের করবে। আর সেই দিনে আমরা চাই অনেক অনেক নারী এই পথে আসুক, তাদের নিজের যোগ্যতা প্রমাণ করুক এবং স্টেলার ওমেন হিসেবে বিশ্বের দরবারে স্থান করে নেই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি আরও আমাদের মতন আরও অনেক মেয়ের পথপ্রদর্শক হয়ে থাকছেন, পথ প্রদর্শন করছেন আমাদেরকে, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আজকে আমরা একজন সংগ্রামী প্রফেশনালের কথা শুনলাম, যিনি একাধারে শিক্ষা দিচ্ছেন আবার গবেষণা কাজে এগিয়ে যাচ্ছেন, দেশ এবং সমাজ দুটোকেই কিন্তু আসলে এভাবে উপকৃত করে যাচ্ছেন, আবার নিজেও কিন্তু এনরিচ হচ্ছেন। আর এই জন্যই আমরা আমাদের এই যে বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন যে প্ল্যাটফর্মটা আছে, এটা নিয়ে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে থেকে এরকম কিছু মানুষকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ এ পর্যন্তই। আপনাদের সবার জন্য জানাচ্ছি বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন সিজন 2 এর টেলিভিশন পার্টনার কিন্তু দীপ্ত টেলিভিশন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।